আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটি তৈরি করতেছি শুধু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমাদের এনসিটিভি থেকে প্রদত্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্রশ্নপত্রটি আছে সেই প্রশ্নপত্রটি নিয়ে। এই ক্লাসে আমি তোমাদেরকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সমস্ত প্রশ্নপত্রটির আনসার বুঝিয়ে দেবো। একটি ক্লাসের মাধ্যমে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ প্রশ্নের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি গুড নিউজ হচ্ছে আমাদের এই চ্যানেলে নিয়মিত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিছু সাজেশন দেওয়া হবে। কারণ হচ্ছে এখন যে প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেই প্রশ্নপত্রটি হুবহু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে না। তোমাদের এখন আর বোর্ড থেকেও তোমাদের প্রশ্ন দেওয়া হবে না, তোমাদের স্কুলের টিচাররা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন। সো তাই আমি তোমাদেরকে এমনভাবে কিছু সাজেশন দিব যে সাজেশনগুলো ফলো করলে তোমরা 100% কমন পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, শুরু করতেছি আজকে এই ক্লাস ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর। এখানে কিছু নির্দেশনা দিয়ে দিছে এর উপরে, সেই নির্দেশনাগুলো তোমরা একটু পড়ে নিবা। আর এই যে প্রশ্নপত্রটি আছে সেই প্রশ্নপত্রটি যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবা। আমি সেই প্রশ্নপত্রটি তোমার আমার গুগল ড্রাইভে দিয়ে দেবো এবং গুগল ড্রাইভের লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিব, যাতে করে তুমি সেই প্রশ্নপত্রটি নিজে নিজে ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও এনসিটিভির মধ্যে এই প্রশ্নপত্রটি অ্যাভেলেবেল রয়েছে, তুমি সেখান থেকেও ডাউনলোড করতে পারো। তো চলো দেখে নেই আমরা প্রত্যেকটা প্রশ্ন ধারাবাহিক অ্যান্সার। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। এক নম্বর বলছে নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত? এখানে আনসার হচ্ছে ক নাম্বার, নেপাল, ভুটান, মালদ্বীপ। দুই, কোন এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি? আনসার হচ্ছে ক নাম্বার, সংস্কৃতি। তিন নম্বরে বলছে অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের প্রথম বিষয়বস্তুর সুনির্দিষ্টতা কোনটি? এর আনসার হচ্ছে ঘ নাম্বার, অতীতকালের সাথে বর্তমান কাল। কোন উপাদানগুলোর ভূপ্রকৃতির সাথে জড়িত? এখানে আনসার হবে গ নাম্বার, নদী, পাহাড়, সমুদ্র। প্রকৃতি কোন সম্পদ পুনরায় নবায়নযোগ্য নয়? রান্না করা গ্যাস। বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে? তাকে পণ্য বলে। সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। ব্যক্তির অবস্থান, ভূমিকা, মূল্যবোধ, বিশ্বাস উপাদানগুলোর বিন্যাস হয়ে কি তৈরি হয়? উত্তর হচ্ছে সামাজিক কাঠামো তৈরি হয়। সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি? পরিবার। নব্যপ্রস্তুত যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি? চাষাবাদ। 11 নম্বর, নগরায়নের বৈশিষ্ট্য কোনটি? লিপির আবিষ্কার। তারপরে তোমরা দেখো নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। সেই প্রেক্ষাপট দুটোই তোমরা পড়ে নিবা। 12 নম্বরে কি বলছে? প্রেক্ষাপটের দৃশ্যপট একের সভ্যতা কোনটি? হরপ্পা সভ্যতা। দৃশ্যপট 2 এর সভ্যতার সীমানা কোনটি? আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্যসাগর। তারপরে আরেকটি অনুচ্ছেদ দিয়ে দিচ্ছে, সেটা থেকে তোমরা 14 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। সো এটি তোমরা পড়ে নিও। 14 নম্বরে বলছে পাহিমের দেখা সভ্যতা কোনটি? উত্তর হবে গ্রিক ফিনিশীয় সভ্যতা। বঙ্গ জনপদের সীমানা ছিল ফরিদপুর, বরিশাল, ঢাকা। এই ছিল আমাদের বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। এখন আমরা এক কথা যে উত্তর আছে সেগুলো দেখব। এক কথা উত্তরের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? উত্তর হবে ঢাকা শহর অবস্থিত। তো আমি এখানে লিখে দিই ঢাকা শহর অবস্থিত। 2, গর্ডন চাইল্ড কে ছিলেন? গর্ডন চাইল্ড পঞ্চতত্ত্ববিদ ছিলেন। তো বানানটা আমি লিখে দিই। ওকে। মিশরীয় সভ্যতা কোন নদ নদীর তীরে গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা নীল নদ নদীর তীরে গড়ে উঠেছিল। নীল নদ। পলাশী যুদ্ধের পর বাংলার একাংশের রাজক্ষমতা দখল করে কারা? এখানে আনসার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া
সরি ফর দ্যাট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বঙ্গভঙ্গ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। 1905 সালে। ভারত বিভক্ত হয় কত সালে? 1947 সালে। দুইজন ভাষা শহীদের নাম লিখো। ভাষা শহীদ দুইজন কেন, আমরা তো অনেকের নাম জানি। রফিক, সালাম, বরকত, জব্বার, তারা হচ্ছে ভাষা শহীদ। আমি আর লিখলাম না এটা। 8 নম্বর, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর হচ্ছে 11টি সেক্টরে ভাগ করা হয়। শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন? শহীদ আজাদ লাখ প্লাটুন, লাখ প্লাটুন, লাখ প্লাটুন, লাখ প্লাটুন দলের সদস্য ছিলেন। যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো। হাতুড়ি, এর উত্তর হচ্ছে হাতুড়ি। ওকে, এই ছিল আমাদের এক কথায় প্রশ্নের উত্তর। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব এবং প্রত্যেকটির উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা একটা কাজ করবা, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। আমি সুন্দরভাবে দিয়ে দিব যাতে করে তোমরা স্ক্রিনশট দিতে পারো, আর নয়তোবা ভিডিওটি আটকে তোমরা এই প্রশ্নগুলো আনসার লিখে রেখে ফেলতে পারো। তো চলো শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষার মধ্যে থাকবে, সরি ফর দ্যাট, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে 10টি দেওয়া থাকবে, প্রত্যেকটা মান থাকবে 2 করে, মার্ক হচ্ছে 20। আর 10টির মধ্যে কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে না, 10টির 10টি তোমাকে আনসার করতে হবে। তো 1 নম্বরে দেখো কি বলছে, জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায়? আমরা আনসারটা দেখে আসি। জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায়? লক্ষ্য করো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রাগৈতিহাসিক যুগে মৃত ব্যক্তি ও প্রাণী ধ্বংসাবশেষের চিহ্ন ভূগর্ভস্থ কিংবা ভূপৃষ্ঠের পাবলিক শিলায় পাওয়া যায়। এই শিলাগুলো হলো জীবাশ্ম বা ফসিল। তাই এই শিলাগুলোকে আমরা জীবাশ্ম বলতে পারি। হচ্ছে 1 নম্বর আনসার। 2 নম্বর প্রশ্নটা দেখি। হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন? এই প্রশ্নের আনসারটা দেখে নিই। হরপ্পা সভ্যতা কৃষিকে কেন্দ্র করে যাত্রা শুরু করেছিল। ধীরে ধীরে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নতি লাভ করেছিল। প্রকৃতির খেয়ালে একসময় হয়তো নদীগুলো গতিপথ বদলে গিয়েছিল, বৃষ্টি কম হচ্ছিল, মরুভূমি বেড়ে যাচ্ছিল, এর ফলে কৃষিক্ষেত্রের উৎপাদন কমে যায়। পরবর্তীতে হরপ্পা সভ্যতা নদীহীন সভ্যতায় রূপান্তরিত হয়, তাই এটিকে শুধু নদী প্রবাহিত সভ্যতা বলা যায় না। 2 নম্বর আনসারটা দেখলাম। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর বলছে মিশরীয় সভ্যতার বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি, ব্যাখ্যা করো। আনসার দেখে নিই। মিশরীয় সভ্যতার বিকাশের অন্যতম প্রধান প্রভাবক হলো নীল নদ। কারণ নীল নদকে কেন্দ্র করে মিশর সহ 11টি দেশে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছিল। 4 নম্বর বলছে সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কি? 4 নম্বরের সলিউশনটা দেখে চলো। সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ হলো সামাজিক নিরাপত্তা দেওয়া, সকল জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্মের মানুষের জন্য রাষ্ট্রকে বসবাসের উপযোগী করে তোলা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান ও নিরাপত্তা দান। এই ছিল 5 নম্বর। এখন আমরা 6 নম্বর আনসারটা দেখবো, প্রশ্নটা দেখি তারপর আনসারটা দেখবো। 4 নম্বর, 5 নম্বর, সরি, 5 নম্বর। তুমি তোমার বিদ্যালয়ে, 5 নম্বর, তুমি তোমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কিভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করবে? আন্তঃযোগাযোগ রক্ষা করবে। তো আমরা 5 নম্বরের আনসার দেখি। 5 নম্বর বলছে বিদ্যালয়ের সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হিসেবে আমি 2টি উপায়ে আন্তঃযোগাযোগ রক্ষা করতে পারি। প্রথমে আমি বিদ্যালয়ের টিফিন বিরতিতে এবং দ্বিতীয়ত ছুটির দিনে বিদ্যালয়ের মাঠ বা পাশের কোনো স্থানে। এই ছিল 5 নম্বর আনসার। 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর বলছে 2টি সামাজিক ও 2টি প্রাকৃতিক কাঠামোর নাম লিখো। 2টি সামাজিক কাঠামো হলো পরিবার ও ধর্ম, 2টি প্রাকৃতিক কাঠামো হলো ভূমি ও বায়ু। 7 নম্বর, প্রাচীন জনপদের যে কোনো 4টি নাম লিখো। 4টি প্রাচীন জনপদের নাম হলো বঙ্গ, গৌড়, সমতল, সমতল হবে এখানে, সমতট,
হরিকেল। এ হচ্ছে 7 নম্বরের উত্তর। এখন আমরা 8 নম্বরটা দেখি। 8 নম্বরে বলছে সূর্যালোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন? দেখো, সূর্যালোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কারণ এটি কখনো নিঃশেষ হবে না। এটি মানুষের জীবন দশায় ক্রমাগত পুনঃ আহ, পুনর্বর্ণ পুনর্নবীকরণ হতে পারে। এজন্য এটিকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয়। এটা হচ্ছে 8 নম্বর। এখন আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। তোমার বাড়ির উঠানে আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ কি? আমার বাড়ির উঠানে আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ হলো যে প্রাকৃতিক সম্পদ পুনরায় আগের অবস্থানে ফিরে যেতে অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয়। তখন সেই প্রাকৃতিক সম্পদ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের পরিণত হয়, যেমন পানি, গাছপালা ইত্যাদি। 10 নম্বর, তোমার বাড়িতে তোমার বাড়িতে সরি বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর করা যায় না কেন? আনসারটি হচ্ছে বাড়িতে মা যখন আমাদের জন্য খাবার রান্না করেন তখন সেটি একটি সেবা। কেননা মায়ের রান্না করা খাবারের জন্য আমরা কোনো অর্থ বা টাকা দেই না, তাই মায়ের রান্নাকে অর্থমূল্যে রূপান্তর করা যায় না। এ ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর। সো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি তুমি সুন্দরভাবে করতে পারো তাহলে তুমি 20 মার্ক পাবা। এখন আমরা দেখি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। এখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে। 3টি প্রশ্ন মার্ক থাকবে 5 করে, 3 পাশে 15। ক বিভাগ থাকবে। সো আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখব এবং এগুলোর সমাধান দেখব। বলছে কি দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। আমরা এই 5টি ধাপ দেখে নিই। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ নিম্নরূপ। 5টি ধাপ নিম্নরূপ। প্রথমে বলছে অনুসন্ধানের বিষয়বস্তু নির্বাচন করা। ক নাম্বার, অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করা। গ, প্রশ্নের ভেতরকার মূল মূল বিষয়গুলো নির্ধারণ করা। খ, তথ্যের উৎস নির্বাচন করা। ঙ, তথ্য সংরক্ষণের উপকরণ নির্বাচন করা ইত্যাদি। এই ছিল 1 নম্বরের উত্তর। 2 নম্বর প্রশ্নটা দেখো। সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতার বর্ণনা দাও। ভূমধ্যসাগরে তীরবর্তী ভূখণ্ডকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার গড়ে উঠেছিল। গ্রিক সভ্যতা ছিল অনেকগুলো দ্বীপরাষ্ট্রের সমন্বয়ক। দ্বীপগুলো সম্পর্ক শিথিল থাকার কারণে নিজেদের মধ্যে বিভিন্ন সময় যেমন দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছে, আবার সংঘবদ্ধ হয়ে বহু কাজও করেছে, যে কারণে এ সভ্যতার ছোট ছোট নগরাষ্ট্র গড়ে উঠেছিল। আনুমানিক 1200 প্রাক সাধারণ অব্দ থেকে সূচিত হয়ে প্রাক সাধারণ অব্দ 500 পর্যন্ত সময়ে গ্রিক সভ্যতার পূর্ণ বিকাশ ঘটেছিল। 3 নম্বর প্রশ্নটি দেখো। 3 নম্বরে বলছে সামাজিক কাঠামোর হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করো। সামাজিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক উপাদান হলো পরিবার। বিবাহ, রক্ত সম্পর্ক ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ একটি সামাজিক গোষ্ঠীকেই পরিবার বলা হয়। এটি মানুষের সংবদ্ধ জীবনযাপনের এক বিশ্বজনীন রূপ। একজন মানুষের জীবনের প্রথম সামাজিক দল বা সংগঠন হচ্ছে পরিবার। পরিবার একজন ব্যক্তির বিকাশে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। পরিবারের মাধ্যমেই একজন মানুষ বুঝতে পারে বৃহত্তর সমাজের অংশ হিসেবে তাকে কোন ধরনের ভূমিকা রাখতে হবে। সে বড় হয়ে কি হবে, কি করলে তাকে ভালো বা খারাপ বলে মনে হবে না। পরিবারের একজন ব্যক্তি শৈশব কৈশোরে মৌলিক নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করে। এছাড়া ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশেও পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর দ্বারা সামাজিক কাঠামোতে ব্যক্তির অবস্থান ও ভূমিকা নির্ধারিত হয়। দেশ ও অবস্থান ভেদে পরিবারের কাঠামোর বিভিন্নতা লক্ষ্য করা যায়। এ হচ্ছে 2 নম্বরের উত্তর। 3 নম্বরের উত্তর। এখন আমি 4 নম্বর প্রশ্নটি দেখি। 3 নম্বর, 4 নম্বর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। সো 1 নম্বর দেখি এখানে একটু মিস্টেক হয়েছে নাকি।
এখানে আসলে আরো দুইটি প্রশ্ন হবে, সেই দুইটি প্রশ্ন দেওয়া হয় নাই। 1 2 3 4 5 থাকবে, আর তোমার পরীক্ষায় 7টি প্রশ্ন থাকবে। আমি 7টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি 7টি প্রশ্নের মধ্যে 2টি থাকবে অতিরিক্ত এবং 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তো এখানে 3টি প্রশ্ন দিছে, আরো দুইটি প্রশ্ন রয়েছে। সেই দুইটি প্রশ্ন আমি পড়ে তোমাদেরকে শুনিয়ে দিই, তারপরে আনসারটা বলে দেব। তো 4 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, সেই প্রশ্নটি হচ্ছে, বঙ্গ থেকে স্বাধীন সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয়ের ধারাক্রম বর্ণনা করুন। তো এর আনসার হচ্ছে এটা, 1000 বছর পথ অতিক্রম করে অভ্যুদয় ঘটে বঙ্গ থেকে স্বাধীন বাংলাদেশ। তো তোমরা একটু পড়ে নিও 4 নাম্বার, নতুবা ভিডিওটা আটকিয়ে এখানে 4 নাম্বার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোমরা পড়ে নাও, সেটা হচ্ছে 4 নাম্বারের উত্তর। আমি এগুলো পড়লে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমার 5 নম্বর প্রশ্নটি বলছিল যে, জনপদ কি? প্রাচীন বাংলার 6টি জনপদের নাম লেখো। এই জনপদগুলো বর্তমানে বাংলাদেশ এবং ভারতের কোন কোন অঞ্চলে জুড়ে বিস্তৃত ছিল, তার একটি তালিকা তৈরি করুন। তো এই তালিকাটা এখানে দেওয়া আছে, এই তালিকাটা তোমরা সুন্দর করে পড়ে নিবা। ঠিক আছে, ভিডিওটা আটকিয়ে তোমরা 5 নম্বর প্রশ্নটা সুন্দর করে পড়ে নাও। তারপরে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন দেখি আমরা। রচনামূলক প্রশ্নের মধ্যে এখানে তোমার রচনামূলক, প্রেক্ষাপট নির্ভর, খ বিভাগ, পূর্ণমান মান হচ্ছে 40। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আই মিন 7টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্ন থাকবে অতিরিক্ত, তোমাকে সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর খ এবং খ, খর মধ্যে মার্ক হচ্ছে 3 এবং খর মধ্যে মার্ক হচ্ছে 8, এই সরি 5। সর্বমোট তুমি প্রত্যেকটা প্রশ্নে মার্ক পাওয়া 8 মার্ক করে। এই যে এখানে ক নাম্বার, এটার মধ্যে মান হচ্ছে 3 এবং খ নাম্বারে মান হচ্ছে 5, সর্বমোট মান হচ্ছে 8। এখন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। প্রশ্নটা তোমরা পড়ে নাও, আমি তোমাদেরকে জাস্ট উত্তরটা দেখিয়ে দিই। এই যে 1 নম্বর প্রশ্ন, আর উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের এইটা। ক, 1 নম্বর প্রশ্নের উত্তর ক, দৃশ্যপটে আবিরের কার্যকলাপ অর্থনৈতিক সেবার পর্যায়ভুক্ত। একজন মানুষ যখন অন্য মানুষের জন্য বিভিন্ন কাজ করে দেয়, তখন সেসব কাজকে সেবা বলা হয়। অর্থাৎ সেবা হচ্ছে এমন কিছু কার্যাবলী যা মানুষের প্রয়োজন বা অভাব পূরণে কাজে আসে। তো তোমরা এই বিষয়টা এখান থেকে এর পর্যন্ত সুন্দর করে পড়ে নেও। তারপর আমি একটু দেখিয়ে দিই কোন জায়গা পর্যন্ত আনসার। সেটা সরি ফর দ্যাট। ক নাম্বার, আর ক নাম্বারের আনসারটা এখান থেকে এখান পর্যন্ত, সেই ক নাম্বারের আনসারটা তোমরা পড়ে নেবা। আর এটা হচ্ছে খ নাম্বার, মেবি এটা হচ্ছে ক নাম্বার। ওকে, আচ্ছা ক নাম্বারের প্রশ্নটা একটু পড়ি, তাহলে বুঝতে পারবো। দৃশ্যপট 2-এ আশিক ও শাকলাইনের কার্যকলাপের কি একই পর্যায়ের অন্তর্ভুক্ত? অর্থনৈতিক ভাষার মতামত দাও। তো দৃশ্যপট 2 বলছে, তার মানে আমি যেটা বলছি সেটাই। ওকে, এখান থেকে ঠিক আছে, এখান থেকে হচ্ছে তোমাদের ক নাম্বারের আনসার। তো এটা তোমরা একটু পড়ে নেবা, আমি দেখিয়ে দিই। উদ্দীপকের দৃশ্যপট একে বলা হয়েছে, আবির ঢাকা একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক। তিনি সেখানে বিভিন্ন ধরনের খাবার তৈরি ও বিক্রি করেন। এই জায়গা থেকে তোমরা একদম এখান পর্যন্ত পড়বা। তাই তাদের কার্যকলাপের একই পর্যায়ভুক্ত না। তো এটা হচ্ছে খ নাম্বার আনসার। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখবো, এবং 2 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এদিকে এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে কি বলছে, ঘটনা 1, ঘটনা 2, দুইটা ঘটনা আছে। তো দৃশ্যপট 1, আই মিন 1 নম্বর ঘটনায়, এ নির্ধারিত সময়ের আগে আগমন কতটুকু যুক্তিযুক্ত, মতামত দাও। তো দেখো তোমরা, দৃশ্যপট 1-এ আনসার হচ্ছে, এটা হচ্ছে ক খ, এখানে উল্লেখ করে নাই, যে লেখছে একটু মিস্টেক করছে। সো আমি একটু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে ক নাম্বার। ওকে, ক নাম্বার, দৃশ্যপট 1, আবিরের এর নির্ধারিত সময়ের আগে আগমন যুক্তিযুক্ত নয়। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে যে কোনো অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরি করে যাওয়াটি হলো সংস্কৃতি। সো এখান থেকে একই জায়গা পর্যন্ত হচ্ছে, দেখি একটু।
আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি 2 নম্বর প্রশ্ন, যে ক নাম্বারটা আছে, আমি তো ক নাম্বার দেখতেছি তাই না? তো ক নাম্বারের আনসার হচ্ছে তোমার একদম এই যুক্তিযুক্ত নয় এখান পর্যন্ত। এখান থেকে ক নাম্বার, এখান থেকে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিংবা ভিডিওটা আঁকিয়ে এটি সুন্দর করে পড়ে নাও। এখান থেকে একদম ওই যুক্তিযুক্ত নয় এই জায়গা পর্যন্ত ক নাম্বারের আনসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে ক নাম্বার। এখন আমরা খ নাম্বারটা দেখি। এখানে খ ক উল্লেখ করে নাই, একটু মিস্টেক হয়ে গেছে। ক, ওকে, এটা হচ্ছে ক নাম্বারের আনসার। ক নাম্বারে কি বলছে? ক নাম্বার তো একদম ছোট লাগে আনসার। আর মেবি কিছু বাকি রয়েছে, এগুলো দেয় নাই। আচ্ছা, এখানে তোমরা এই প্রশ্নটা একটু কষ্ট করে পড়ে নিও, সেখানে একটু টাইপিং এর মিস্টেক হয়েছে, যার কারণে এরকম একটু সমস্যা হয়েছে। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নটা আগে দেখি প্রশ্নটা কি বলছে। প্রশ্ন বলছে, আচ্ছা 2 নম্বর প্রশ্নটা দেখলাম, এখন আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। আয়ান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের ছবিতে সে দেখলো বাংলাদেশের রাজধানীর দক্ষিণ পশ্চিম দিক দিয়ে একটি নদী বয়ে চলছে বা দূষণে পরিপূর্ণ। সেখানে ঘটনা এক, ঘটনা দুই, দুইটি ঘটনা বলছে। তো ঘটনা খ এবং খ যে প্রশ্ন আছে, সেই খ এবং খ প্রশ্নের উত্তরটা আমরা এখানে দেখি। এইখানে আবার উল্লেখ করা আছে ক খ। এই যে ঘটনা এক, বুড়িগঙ্গা নদীর কথা বলা হয়েছে। সো তোমরা এখান থেকে এখান পর্যন্ত একটু সুন্দর করে পড়ে নিবা। এটা হচ্ছে ঘটনা একের আনসার। মানা দেয় নাই। ঘটনা এক, দিনের একদম মোটা দাগ দায়ী পর্যন্ত। মোটা দাগ দায়ী কোথায়? ওই যে মোটা দাগ দায়ী, এখানে হচ্ছে ক নাম্বার পর্যন্ত আনসার। ওকে, এটা হচ্ছে ক নাম্বারের আনসার। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত ক নাম্বারের আনসার। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিংবা ভিডিওটা আটকে এটা পড়ে নাও। এখন ক নাম্বারটা আমরা দেখাই দিই। ক নাম্বার বলছে, উদ্দীপকের নাহিদ আপার বর্ণিত যোগাযোগ অবকাঠামোর উক্ত অঞ্চলে সামাজিক ও প্রাকৃতিক কাঠামোর পরিবর্তনের কি ভূমিকা পালন করেছে? তো ক নাম্বারটা উত্তরটা দেখি। যে ক নাম্বার উত্তর এখান থেকে একদম এই জায়গা পর্যন্ত। তো আবার দেখাইতেছি আস্তে আস্তে, তোমরা একটু ভিডিওটা স্ক্রিনশট দিয়ে নাও, নতুবা আটকে একটু পড়ে নাও। তো আমি একটু পরে উঠাইতেছি। ওকে, এখান পর্যন্ত হচ্ছে ক নম্বরের আনসার। এবং 4 নম্বরটা দেখো। 4 নম্বরের প্রশ্নটা আগে একটু দেখাই নিই। এই যে এটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। একটি বক্স দেওয়া আছে, বক্সে সময়কাল দেওয়া আছে, উপমহাদেশের ঘটনা প্রবাহ দেওয়া আছে, তারপর দুটি প্রশ্ন বলছে। এই দুটি প্রশ্নের উত্তরটা আমরা দেখি। উদ্দীপক এ, সময়কালীন উপমহাদেশের ওই কোম্পানির কার্যকলাপ বর্ণনা করো। খ বলছে, উদ্দীপকে বি সময়ের বিভাজন বিভাজনটি শুধু কি সীমানা কেন্দ্রিক ছিল? মতামত দাও। তো এখন আমরা দেখি 4 নম্বরের উত্তরটি কি বলছে। ক নাম্বার এখানে উল্লেখ আছে, এটা হচ্ছে ক। ওকে, উদ্দীপকে এ সময়কালে বাংলা অঞ্চল সহ ভারতবর্ষে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকে নির্দেশ করেছে। তারপর এখানে উল্লেখ আছে 1957 সালে। সো এর পরে নিবা তোমরা, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কয়ের আনসার। তারপর ক নাম্বার দেখো। ক নাম্বার বলছে, ক নাম্বার আমার প্রশ্নটা অলরেডি পড়ছি। সো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে ক নাম্বারের আনসার। এই আনসারটা তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, ওকে। এখন 5 নম্বরের প্রশ্নটি দেখাই দিই, দিয়ে উত্তরটা বলবো। এ হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। একটি বি ভারত, এ আফ্রিকা, এরকম দুটি বক্স দিয়ে দিয়েছে, তোমরা একটু পড়ে নিও। তো ক এবং খ নাম্বারের আনসার করতে করতে বলছে। উদ্দীপক এ চিহ্নিত সভ্যতা, জ্ঞান বিজ্ঞান চর্চার অবদান বর্ণনা করো। উদ্দীপকে বি চিহ্নিত সভ্যতা কি কেবলই নদী প্রবাহিত সভ্যতা? মতামত দাও। তো আমরা প্রশ্নের উত্তরটি দেখে নিই। এই যে 6 নম্বর, এই যে 5 নম্বর, উদ্দীপকে এ দ্বারা মিশরীয় সভ্যতাকে নির্দেশ করা হয়েছে। মিশরীয় সভ্যতা
মিশরের নীল নদের তীরে বিকশিত হয়েছিল। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আনসার ক নম্বরে। তোমরা এই আনসারটা একটু পড়ে নাও। তারপর ক নাম্বার আনসার হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। ওকে, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। তারপরে তোমাদের ৫টি প্রশ্ন এই প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছে নমুনা প্রশ্নের মধ্যে, কিন্তু তোমাদের যে পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে সেখানে ৭টি প্রশ্নই উল্লেখ করে দিবেন স্যারেরা। ৭টির মধ্যে তুমি বাছাই করে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী, যদি তুমি আমাদের প্রত্যেকটি সাজেশন চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। শেষ করতেছি আজকের এই ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। এর আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।